এনডিএর জয় জয়কার বিহারে এই মুহূর্তে যে পরিসংখ্যান তাতে 203 এনডিএ এবং মহাগঠবন্ধন রয়েছে 35। সেক্ষেত্রে কোন ফ্যাক্টরে মূলত এনডিএর এই জয় জয়কার? আমরা যদিও দেখেছি নির্বাচনের পর থেকেই বিভিন্ন এক্সিট পোলে এনডিএ কে এগিয়ে রাখা হচ্ছিল, কিন্তু যে জয় আজ এনডিএর আমরা দেখলাম যে ম্যাজিক ফিগার 122 তা বহু আগেই পেরিয়ে গিয়েছে এবং 200-র উপরে আসন সংখ্যা, এক প্রকার মহাগঠবন্ধনকে নিশ্চিহ্ন করে দিয়ে এনডিএ বিহারে কার্যত রাজ করছে বা রাজ করলো। কোন ফ্যাক্টরে মূলত এই জয়, কি বলবেন? আসলে একদম আপাত দৃষ্টিতে যদি দেখি যে এনডিএর এই জয় সত্যিকারই এক ঐতিহাসিক জয়, এটা মনে হবে। কিন্তু এই জয়টাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে একটু 2020 যে ফলাফল বিধানসভা নির্বাচনের এবং 2025 সালের যে ফলাফল এখনো পর্যন্ত আমাদের কাছে যা এসেছে তার উপর ভিত্তি করে আসলে ওই যে কোনো নির্বাচন, সে পার্লামেন্টারি হতে পারে বা অ্যাসেম্বলি হতে পারে, পাটিগণিত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে জোট রসায়নের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ফলাফল নির্ধারণের ক্ষেত্রে। এই যে হঠাৎ করে এনডিএ একটা ব্যাপক সংখ্যক আসন নিয়ে এবারে বিহারে গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, কিন্তু আমরা যদি ভোট শতাংশে দেখি 2020 আর 2025-এর যে কম্পারেটিভ অ্যানালাইসিস যদি করি তাহলে দেখবো যারা হেরেছে এবারে, শোচনীয় ভাবে হেরেছে, আর যে রাষ্ট্রীয় জনতা দল 2020-তে 23.11% ভোট পেয়েছিল 75টি আসন, কিন্তু এখনো পর্যন্ত 22.74, খুব একটা ভোট কম পায়নি, কিন্তু প্রদত্ত ভোট মোটামুটি একই রকম, কিন্তু সিট কমে যাচ্ছে 75 থেকে এক ধাক্কায় 27 এখনো পর্যন্ত। আবার যদি আমি আরেক জোট শরিক জাতীয় কংগ্রেসের কথা বলি, 2020 সালে 9.48, এটা এখনো পর্যন্ত কমে 8.70, খুব যে কম, মানে 1% কিন্তু কমেনি ভোট, তবুও 19 থেকে 5 হয়েছে। স্বাভাবিকভাবে সিপিআইএমএল যে 12টি আসন পেয়েছিল, 3.16% ভোট পেয়েছিল 2020 সালে, 2.98%, এখানেও 0.18% যা ভোট কম পেয়েছে। অর্থাৎ পার্শ্বে প্রদত্ত ভোট আমি যদি দেখি, ইউপিএ বা মহাগঠবন্ধন গত বছরের মতোই 37.23% ভোট কিন্তু ইনট্যাক্ট আছে, আমি এটা জোর গলায় বলতে পারি। কিন্তু যে বিষয়টা ঘটে গেছে, এনডিএ কেন জিতলো মাথায় রাখতে হবে। 2020-তে চিরাগ পাসওয়ানের যে লোক জনশক্তি পার্টি, সে সেপারেটলি ভোটে লড়েছিল। সেপারেটলি ভোটে লড়ে রামবিলাস পাসওয়ানের বা চিরাগ পাসওয়ানের যে দল 5.66% ভোট পেয়ে মাত্র একটি আসন পেয়েছিল, কিন্তু এবার এনডিএ জোটের শরিক হয়ে 5.07 ভোট পার্সেন্টেজ কমে গেছে জোটে এসে, কিন্তু একটি আসন পেয়েছিল, এবারে পেয়েছে 19টি আসন। সঙ্গে সঙ্গে এনডিএর অর্থাৎ জেডিইউ বিজেপির সঙ্গে এই যে 5.07% ভোটটা যোগ করুন, 2020-তে 27% ভোট পেয়েছিল, মানে 37.26% এনডিএ, তার সঙ্গে 5.66% যোগ করুন, তাহলে 43% ভোট পেয়েছে। তার পাশাপাশি আরেকটা পলিটিক্যাল পার্টির কথা বলবো, ভূপেন্দ্র কুশওয়া, যিনি আরএলএসপি পার্টি, 2020 সালে কোনো জোটে ছিলেন না, তিনি ভোট পেয়েছিলেন 1.77%, এবারে 0.16% ভোট পেয়ে 4টি আসন পেয়েছেন, গত বছর একটি আসন পায়নি। এই 1.77%ও যদি এনডিএর সঙ্গে যোগ করি তাহলে 44% ভোট, এবং এখনো পর্যন্ত আপনি যদি হিসাব করেন তাহলে এনডিএর প্রাপ্ত ভোট কিন্তু 45%-এর বেশি হয়নি। তার মানে এখানে ইলেকশনে একটা বড় ফ্যাক্টর হচ্ছে জোট কার সঙ্গে এবং কোন জোট কত স্মুথলি তার অ্যালায়েন্সটা ফর্ম করতে পেরেছে, সেদিক দিয়ে এনডিএ ভোটের আগেই এগিয়েছিল। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে বিহারের এবারের ভোটে উইমেন পার্টিসিপেশন, মহিলাদের ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিহারের যে ইলেকটোরাল রোল, এবার তো এসআইআর এর পরে প্রথম ভারতবর্ষে বিহারে ভোট হলো, সেখানে মোট ভোট পড়েছে 66.91%, কিন্তু মেয়েদের ভোট 71.6%, মেয়েরা আর ছেলেদের ভোট পড়েছে 62.8%। অর্থাৎ মেয়েরা ভোট দিয়েছে 2,51,72,000, আর ছেলেরা মানে পুরুষ ভোট পড়েছে 2,47,27,000, অর্থাৎ মহিলারা বেশি ভোট দিয়েছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক ভোটের 1 মাস আগে
এক্সিস্টিং গভর্নমেন্ট, নীতিশ কুমার গভর্নমেন্ট 1 কোটিরও বেশি, প্রায় 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে 10,000 নগদ টাকা ট্রান্সফার করেছে। এই পটভূমিটাকে যদি মাথায় রাখা যায় এবং জোট ফরমেশনের ক্ষেত্রে এনডিএর যে সাফল্য, একইভাবে আরজেডির নেতৃত্বে যে ইউপিএ বা মহাগঠবন্ধন জোট গঠনের তারা সাবলীলভাবে জোট গঠন করতে পারি না। আর একটা বিষয় হচ্ছে যে বিহারের যে মুসলিম পপুলেটেড এলাকা আছে, সীমাঞ্চল, সেই সীমাঞ্চলে আসাদুদ্দিন ওয়াইসির যে পার্টি এআইএমএম পার্টি গত বছর 2020 সালে 1.24% ভোট পেয়েছিল, এবার কিন্তু 2.01% এখনো পর্যন্ত ভোট পাচ্ছে। অর্থাৎ যদি একটু কৌশলে আরজেডি বা মহাগঠবন্ধন এই এআইএমএম বা যে অ্যান্টি বিজেপি ভোটটা যে ভাগ হয়ে যাচ্ছে এইটাকে যদি ইন্ট্যাক্ট আনার চেষ্টা করতো, তাহলে আমরা দেখতাম যে 40%-এর বেশি ভোট কিন্তু এই মহাগঠবন্ধন পেত। তাহলে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতো। তাহলে প্রাপ্ত ভোটের যে হিসেব, তাতেই দেখা যাচ্ছে যে আরজেডি এখনো পর্যন্ত হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, সর্ববৃহৎ, আমি আরো ইন্টারেস্টিং একটা আমি উদাহরণ দিচ্ছি। এখনো পর্যন্ত আরজেডি ভোট পেয়েছে প্রায় 97 লক্ষ ভোট। বিজেপি ভোট এখন যত ভোট গণনা হয়েছে 97 লক্ষ ভোট আরজেডি পেয়েছে, বিজেপি পেয়েছে 87 লক্ষ ভোট, এর জেডিইউ নীতিশ কুমারের পার্টি পেয়েছে 80 লক্ষ ভোট এবং অন্যদিকে জাতীয় কংগ্রেস পেয়েছে 37 লক্ষ ভোট। তাহলে আমরা বোঝাতে পারছি যদি পার্টি ওয়াইজ যদি দেখি এখনো পর্যন্ত কি পার্সেন্টেজে কি প্রাপ্ত ভোটে আরজেডি সবচেয়ে বেশি ভোট পেলেও আসন সংখ্যার বিচারে কিন্তু আরজেডি অত্যন্ত মানে আশাব্যঞ্জক রেজাল্ট করতে পারেনি, অত্যন্ত হতাশাজনক ফলাফল করেছে। সুতরাং আমরা যদি বিহারের ভোটটাকে যদি দুটো ফ্যাক্টর গুরুত্বপূর্ণ, একটা ফ্যাক্টর হচ্ছে জোট গঠনে ইউপিএ বা মহাগঠবন্ধনের চরম ব্যর্থতা এবং এনডিএর সাফল্য, আর একটা বিষয় হচ্ছে মহিলাদের ভোট প্রদত্ত হার বেশি এবং মহিলাদের আর্থিক যে লোভনীয় যে ডাইরেক্ট ট্যাক্স বেনিফিট, এই দুটো বিষয় এবারের ভোটকে, বিহারের ভোটকে দারুণভাবে প্রভাবিত করেছে। এই দুটোকে বাদ দিয়ে কিন্তু বিহারের ফলাফলকে ব্যাখ্যা করা যাবে না। এটা আমার ব্যক্তিগত আমার অ্যানালাইসিস। স্যার, সেক্ষেত্রে মহাগঠবন্ধনের কথা হচ্ছে, আমরা দেখেছিলাম এই একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেক্ষেত্রে আরজেডির নিয়ে মূলত এই মহাগঠবন্ধন নিয়ে মানুষের মধ্যেও একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম রাহুল গান্ধী তার ভোট অধিকার যাত্রা, যেখানে বিহারের বিপুল সংখ্যক মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এই আরজেডির যে হার আজকে আমরা দেখলাম, সেখানে ম্যাজিক ফিগার 122 তো ধরে রেখেছে এনডিএ, তার পাশাপাশি 200 ক্রস করে গিয়েছে। কিন্তু যদি আমরা মহাগঠবন্ধনের দেখি এখনো পর্যন্ত 35। সেক্ষেত্রে কি কারণে এই পরিস্থিতি মূলত তৈরি হলো মহাগঠবন্ধনের, কি বলবেন? এই প্রেক্ষিতে যদি আমরা বাংলায় আসি না, তাহলে দেখবো 2006 সালে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সেপারেটলি ভোটে লড়ার ফলে বামেরা 235 এবং এরা মিলে 35টি আসন পেয়েছিল। ঠিক 5 বছর পরে যখন বামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে ভোটে লড়লো, তখন কিন্তু বাম পরাজিত হলো এবং পশ্চিমবাংলা থেকে 34 বছরের শাসনের অবসান ঘটলো। আমি যে কথাটা বলতে চাইছি যে বিরোধী ভোটটাকে ইনট্যাক্ট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার যে সামর্থ্য, সেই সামর্থ্য থাকা সত্ত্বেও তারা এক হয়ে লড়তে পারেনি। এবং ভোটের আগেও আমরা দেখেছি যে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের মধ্যে, বিশেষ করে আরজেডি এবং কংগ্রেসের মধ্যে টানাপোড়েন কিন্তু ছিল। 2020-তে এই জোটের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ, যে কনফিডেন্স আমরা দেখেছি, যে কনফিডেন্সটা দেখেছি, 2025-এ কিন্তু দেখিনি। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি 2024-এর লোকসভা ভোটের পরে বা তার আগে 6 মাস আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় বা পরবর্তীকালে আমরা যদি মহারাষ্ট্রের ভোট দেখি, হরিয়ানার ভোটের ফল দেখি, তাহলে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে মহিলাদের ভোট গুরুত্বপূর্ণ হচ্ছে এবং ভোটের আগে মহিলাদের জন্য লোভনীয় প্রস্তাব, যেমন মধ্যপ্রদেশে লাডলি বহনা যোজনা, বা আমি যদি মহারাষ্ট্রের কথা বলি, ঠিক ভোটের আগে মুখ্যমন্ত্রী লাডলি বহনা যোজনা, বা হরিয়ানাতে এই মেয়েদের জন্য মানে ডাইরেক্ট ক্যাশ বেনিফিট। এবং আমার পশ্চিমবাংলার ক্ষেত্রেও যদি বলি, লক্ষ্মীর ভান্ডার 2021-এর নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ ফলাফলে
সে যে কোনো রাজ্যের ফলাফল, সে কর্ণাটক হোক, হরিয়ানা হোক, ইভেন দিল্লিতে সাম্প্রতিককালে যে ভোট হয়ে গেল, ভোটের আগে আগে বিজেপির একটা লোভনীয় প্রস্তাব মহিলাদের জন্য, সেইটা কিন্তু মানে নির্বাচনী ফলাফলকে তাৎক্ষণিকভাবে দারুণভাবে প্রভাবিত করছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আমি আবারও বলছি, বিহারের এবারের ফলাফলকে মানে মহিলাদের ভোট মানে দারুণভাবে প্রভাবিত করেছে বলে আমি মনে করি। স্যার, সেক্ষেত্রে এই বিহারের বিধানসভার ফলাফল বিজেপির জন্য, কেন্দ্রীয় সরকারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এনডিএর জয় জয়কার তো অবশ্যই, সেক্ষেত্রে এর প্রভাব দিল্লিতে কতটা পড়বে বলে মনে করছেন? দিল্লিতে যদি আমি না বলি, তাহলে ইনিশিয়ালি আগামী 6 থেকে 7 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে ভারতের 5টি রাজ্যে বিধানসভা ভোট আছে। তার মধ্যে আমাদের বাংলায় আছে, বাংলাতে রয়েছে, আসামে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, কেরালাতে রয়েছে এবং পন্ডিচেরিতে রয়েছে। এই 5টি রাজ্যের মধ্যে আসাম বিজেপির শাসনে আছে, বাকি রাজ্যগুলো কিন্তু অবিজেপি শাসিত রাজ্য। এই অবিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি লড়াই করার একটা বাড়তি অক্সিজেন তো পেল, এটা বলতে পারি। যদিও কেরালাতে বিজেপির সেই রকম উপস্থিতি নেই যে তারা সরকার গঠন করতে পারবে, কিন্তু তামিলনাড়ুতে তাদের পা অনেকটাই মজবুত হয়েছে, ভোট শতাংশ বেড়েছে, কিন্তু ক্ষমতায় আসার মতো এককভাবে সেই জায়গায় নেই। কিন্তু দুটো রাজ্যের কথা বলবো, সেটা হচ্ছে বাংলাতে ক্ষমতা ধরে রাখার বিষয় উজ্জীবিত হয়েছে বিজেপি, কারণ সেখানে কংগ্রেস অনেক ঐক্যবদ্ধ হয়েছে তরুণ গগৈ এর ছেলে গৌরব গগৈয়ের নেতৃত্বে। ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রদেশ সভাপতি হওয়ার পরে। এবং আমাদের বাংলার কথা যদি বলি, বাংলাতে ভারতীয় জনতা পার্টি তারা বলছে যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, হ্যাঁ, মানে অঙ্গ মানে বিহারের একটা পার্ট, মানে কলিঙ্গ তারা জয় করেছে, অঙ্গ তারা জয় করলে এবার বিহারের বাংলার পালা। সুতরাং বাংলাতে তারা কনসেন্ট্রেট করবে এবং 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একদম মানে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিশেষ করে ইলেকটোরাল ডেমোক্রেসিতে তারা উঠে এসেছিল। যদিও আপকি বার 200 পারের যে স্লোগান, সেটা 77-এ এসে থেমে গেছিল। এবার এই বিহারের নির্বাচন, যদিও আমি বলবো যে 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনের আগে 2020-তে বিহারের নির্বাচনেও এনডিএ জয়লাভ করেছিল, এমন নয় বিহার দখল করলো, বিহার তারা ধরে রাখতে পারলো, বিহার ধরে রাখতে পারলো এবং আসন সংখ্যা অনেকটা বাড়িয়ে নিতে পারলো দুটো কারণে। একটা হচ্ছে জোটকে তারা শক্তিশালী করেছিল 2000 অপেক্ষা, লোক জনশক্তি পার্টি এবং উপেন্দ্র কুশওয়ার দলকে সঙ্গে নিয়ে, এবং মহিলাদেরকে ডাইরেক্ট ক্যাশ বেনিফিট দিয়ে এই বিশেষ করে ভোট ব্যাংকে আরো স্ট্রং করেছে, ফলে তাদের আসন সংখ্যা বেড়েছে, ক্ষমতায় তারা ছিল। এবং বিহারের এই জয় বাংলার বিজেপিকে শক্তিশালী করবে। কিন্তু মাথায় রাখতে হবে, বাংলায় বিজেপি এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে সেই শক্ত জায়গায় যায়নি যে তারা এখনই হলফ করে বলতে পারে আপনি আর 200 বার বা বাংলা তারা জয় করবে। তাদেরকে এখনো এসআইআর এর ভরসা করতে হচ্ছে, এসআইআর তাদেরকে জিতিয়ে দেবে বা হাওয়াই মানুষ তাদেরকে ভোট দেবে, সেটা কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন ভোটার। আর বাংলা দিয়ে বিহারের ভোট দিয়ে বাংলাকে ব্যাখ্যা করা যাবে না, কারণ এখনো আমি বলবো যে বিহারের ভোটে জাতপাত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর জাতপাত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলেও মাত্র 27টি আসন পেলেও আরজেডি কিন্তু এখনো গত বছরের মতোই, 2020 সালের মতোই 23% ভোট কিন্তু তারা পাচ্ছে। অর্থাৎ এই এমওয়াই ফ্যাক্টর কিন্তু এখনো সেখানে কার্যকর রয়েছে, কারণ জোট অর্থাৎ মহাগঠবন্ধন 37 থেকে 38% ভোট এখনো পর্যন্ত তারা কিন্তু ধরে রাখতে পেরেছে। লোকসভাতে আমরা দেখবো 2024 সালে, যদি আমরা 2024 সালের লোকসভার ফলাফল আমরা যদি দেখি, খানিকটা হচ্ছে 2024-এর লোকসভা বিহারের যে ফলাফল তারই খানিকটা রেপ্লিকা কিন্তু এবারের 2025-এর বিধানসভা নির্বাচন। কারণ আমরা দেখবো যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানেও চিরাগের দল একসাথে লড়েছিল। একদমই, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার সঙ্গে সরাসরি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস।